এসএসসি অ্যাকাউন্টিংয়ে যদি কম সময়ের মধ্যে 10-এ 10 কোপাই দিতে চাও তাহলে রেও মিলের এই ভিডিওটি তোমার জন্য। প্রারম্ভিক সম্পদ এবং সমাপনী সম্পদ কিভাবে আইডেন্টিফাই করব, কখন আইডেন্টিফাই করব, কখন সমাপনী মজুত পণ্য রেও মিলে আসবে আর কখন প্রারম্ভিক মজুত পণ্য রেও মিলে আসবে, এই প্রত্যেকটা বিষয়ের স্পষ্ট ধারণা পেয়ে যাবে এই ভিডিওতে। সঞ্চিতি এটা কি ডেবিট হবে নাকি ক্রেডিট হবে, কোন সঞ্চিতি ডেবিট আর কোন সঞ্চিতি ক্রেডিট, তহবিল কখন ডেবিট আর কখন ক্রেডিট হবে, অগ্রিম আর বকেয়া নিয়ে আছে নানান ধরনের কনফিউশন। এছাড়াও যদি তোমার আরও কোনো কনফিউশন থাকে সেটার জন্য আমরা নিয়ে এসেছি কনফিউশন সিরিজ। কনফিউশন পার্ট 1 থেকে শুরু করে রেও মিল নিয়ে তোমার সমস্ত কনফিউশন কিন্তু এখানে শেষ হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অ্যাকাউন্টিংয়ের খুব ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আর এই চ্যাপ্টারটার নাম হচ্ছে কি, রেও মিল। তো রেও মিলটা আসলে সবাই কম বেশি পারো, কিন্তু সমস্যাটা তৈরি হয় কোথায় জানো, যে একটা রেও মিলে মোটামুটি 15-20টার মতো হিসাব থাকে। তো দেখা যাচ্ছে সবগুলো হিসাবে আমরা পারি, কিন্তু 3-4টা বা 2-3টা হিসাব থাকে যেগুলো আসলে আমাদেরকে খুব বেশি পরিমাণ কনফিউশনে ফেলে দেয়। তো আমি তোমাকে এশিওর করতেছি যে এই লেকচারটা দেখার পরে তোমার রেও মিল নিয়ে তোমার মনের মধ্যে আর কোনো রকমের কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। তো চলো আমরা আসলে এই চ্যাপ্টারটা শুরু করি। তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে কি, রেও মিল। এবং এই চ্যাপ্টারটা আসলেই কতটুকু ইম্পর্টেন্ট আমরা আসলে একটু জেনে আসি। দেখো এখানে আমি আসলে যে বিষয়টা করেছি, তোমার 2015 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত এই বছরগুলোতে আসলে রেও মিল থেকে কোন বোর্ডে কতটা সৃজনশীল প্রশ্ন আসছে, কতটা সিকিউ আসছে, আমরা দেখো একটা চার্ট করে দিয়েছি। তো তুমি যদি দেখো যে আসলে প্রত্যেকটা সালে প্রত্যেকটা বুড়ি কিন্তু কমপক্ষে একটা না একটা কোশ্চেন কি রেও মিল থেকে ছিল। শুধুমাত্র 2016 সালে ঢাকা বোর্ডে আসে নাই। তারপরে এখানে তোমার 2015 সালে চট্টগ্রাম বোর্ডে প্রশ্ন আসে নাই। আর এখানে ময়মনসিংহ বোর্ডে প্রশ্ন না আসার কারণ হচ্ছে 2018 সালের আগে আসলে ময়মনসিংহ বোর্ডটা এক্সিস্ট করতো না। এছাড়া খেয়াল করো প্রত্যেকটা বোর্ডে কিন্তু কি এই রেও মিল থেকে একটা না একটা কোশ্চেন আসছে, এবং কিছু কিছু বোর্ডে কিন্তু 2টা কোশ্চেন আসছে। খেয়াল করো এই যে 2টা কোশ্চেন, এখানে 2টা কোশ্চেন, ঠিক আছে। তো আই হোপ তুমি আসলে এই চার্টটা দেখে বুঝতে পারতেছো যে রেও মিল টপিকটা খুব ছোট্ট টপিক হলেও এখান থেকে কিন্তু প্রত্যেক বছরই কোশ্চেন থাকে। এবং আরও মজার বিষয় হচ্ছে এই রেও মিলের প্রশ্নগুলো আনসার করতে সময়ও কিন্তু অনেক বেশি কম লাগে। সুতরাং যারা আসলে খুব সহজে 10-এ 10 পাইতে চাও ওদের জন্য কিন্তু রেও মিলটা খুব একটা বেস্ট চয়েস হবে। তো চলো আমরা আসলে দেখি। তো রেও মিল আসলে সর্বপ্রথম যে বিষয়টা আসে আমি যদি একটু বলি, দেখো প্রথম তোমাকে জানতে হবে রেও মিলের মধ্যে যে কোন হিসাবগুলা রেও মিলে আসে না, কোন হিসাব রেও মিলে আসে না, রেও মিলে আসে না। দেখো কিছু হিসাব আছে কি যেগুলো রেও মিলে আসে, আর কিছু হিসাব কি রেও মিলে কখনোই আসবে না। তোমাকে ফার্স্ট অফ অল জানতে হবে যে কোন হিসাবগুলো কি রেও মিলে আসে না। এরপর তোমাকে জানতে হবে যে কোন হিসাবগুলো আসে, কোন হিসাবগুলো রেও মিলে আসে। আচ্ছা, তো এখানে একটা মজার বিষয় দেখো, তুমি যদি জানতে পারো এই বিষয়টা, দেখো তুমি যদি আসলে এই বিষয়টা জানতে পারো যে আসলে কোন হিসাবগুলো রেও মিলে আসে না, এর মানে এগুলো বাদে যে হিসাবগুলো আছে ওইগুলো কি রেও মিলে অবশ্যই অবশ্যই আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন যেই হিসাবগুলো রেও মিলে আসবে ওইগুলো নিয়ে একটা সমস্যা তৈরি হবে যে ওই হিসাবগুলো আসলে ডেবিট হবে, মানে ডেবিট দিকে বসবে, নাকি ওইগুলো কি বলতো ক্রেডিট দিকে বসবে। তো আমরা আসলে আজকে সর্বপ্রথম শিখবো কি বলতো কোন হিসাবগুলো রেও মিলে আসে না, এটা শিখবো। এটা সাধারণত তোমাদের সিকিউর ক নাম্বারে আসে যে কোন হিসাবগুলো রেও মিলে আসবে না। তারপরে কোন হিসাবগুলো রেও মিলে আসে
আমরা এটা দেখব, দেখার পরে আমরা এইটাও শিখবো যে যেগুলো আসে ওইগুলো আসলে কোনগুলা ডেবিট হবে আর কি বলতো কোনগুলা ক্রেডিট হবে, এই বিষয়গুলো আমরা একটু খুব মনোযোগ সহকারে দেখব। তো সর্বপ্রথম আমরা শিখি যে কোন হিসাবটা রেও মিলে আসে না। দেখো এখানে বলছে রেও মিলে কোন কোন হিসাব আসবে না। যদি তোমরা একটুখানি লক্ষ্য করো, খেয়াল করো, এখানে বলতেছে প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায়। দেখো প্রারম্ভিক সম্পদ এবং কি বলতো প্রারম্ভিক দায়, এই দুইটা বিষয় কিন্তু রেও মিলে আসবে না। এখন কথা হচ্ছে প্রারম্ভিক তুমি চিনবা কিভাবে? ধরো একটা সম্পদ, ধরো সম্পদের নাম হচ্ছে আসবাবপত্র, আসবাবপত্র। হ্যাঁ, এখন এই আসবাবপত্র যে প্রারম্ভিক তুমি কিভাবে বুঝতে পারবা? খেয়াল করবা, প্রারম্ভিক বোঝার একটা উপায় হচ্ছে, আমি যদি তোমাকে বলি, ওই আসবাবপত্রের পাশে লেখা থাকবে এভাবে যে এক এক, ধরো একটা সাল থাকবে, ধরো সাল, অথবা লেখা থাকবে এভাবে যে 1-7 সাল। মানে এর মানে হচ্ছে, ধরো আমি যদি তোমাকে বলি এখানে যে 1-1-2024, এই যে এখানে 2024, এটা কি একটা সাল না? সাল। আর এই এক মানে কি? 1 তারিখ। আর এই এক মানে কি? জানুয়ারি মাসের 1 তারিখ 2024 সাল, এইভাবে থাকবে। অথবা ধরো এভাবে থাকতে পারে যে 1-7-2024, এর মানে কি 2024 সাল জুলাই মাসের 1 তারিখ। বিষয়টা ক্লিয়ার? তো এখানে আসলে নর্মালি একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু হয় তোমার দুইটা মাসে, একটা হচ্ছে তোমার হইতে পারে জানুয়ারি মাসে শুরু হয়েছে, অথবা হইতে পারে একটা ব্যবসা শুরু হয়েছে জুলাই মাসে। ঠিক আছে? তো যদি তোমার জানুয়ারির 1 তারিখ থাকে অথবা জুলাইয়ের 1 তারিখ থাকে, তার মানে তুমি ধরে নিতে পারো ওইটা হচ্ছে কি বলতো প্রারম্ভিক। আর যদি এই প্রারম্ভিক কথাটা সরাসরি উল্লেখ থাকে তাহলে তো আরো বেশি ভালো। এখন কথা হচ্ছে সমাপনী, তাহলে তুমি কিভাবে চিনবা? ঠিক আছে, আমি যদি একটু বলি, তুমি সমাপনী চিনতে পারবা এভাবে। দেখো সমাপনী, ওকে, সমাপনী চিনার উপায় হচ্ছে তোমার এভাবে থাকবে 31-12 সাল, 31-12 সাল, অথবা অথবা তুমি লিখতে পারো 30-6 সাল। কিরকম মানে হচ্ছে, ধরো তোমার সাল হচ্ছে 2024 সালের ডিসেম্বর মাসের 31 তারিখ, এইটা হইতে পারে, অথবা 2024 সালের জুন মাসের 30 তারিখ। ঠিক আছে? তো এইটা হচ্ছে কি তোমার সমাপনী চিনার একটা উপায় বলতে পারো তুমি এটাকে। সমাপনী চিনার একটা উপায় হচ্ছে এইটা। আর এই ক্ষেত্রে তুমি বলতে পারো যে এইটা হচ্ছে তোমার প্রারম্ভিক চিনার একটা উপায়। ঠিক আছে? এটা হচ্ছে তোমার প্রারম্ভিক চেনার একটা উপায়। তো আই থিঙ্ক এই দুইটা বিষয় মনে রাখলে তোমার আসলে সমাপনী এবং প্রারম্ভিক নিয়ে আর কোনো রকমের কোনো কনফিউশন তৈরি হবে না। আরেকটা বিষয় এখানে খেয়াল করো, আমরা কি বলছি? প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায় কি রেও মিলে আসবে না, কিন্তু দেখো সমাপনী সম্পদ এবং সমাপনী দায় কিন্তু রেও মিলে আসবে। কি বিষয়টা? তার মানে হচ্ছে কি প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায় রেও মিলে আসবে না, কিন্তু সমাপনী সম্পদ, দেখো সমাপনী সম্পদ এবং সমাপনী দায় এই দুটা কি রেও মিলে অবশ্যই অবশ্যই আসবে। তো চলো আমরা একটা কুইজ করি, দেখি আসলে। দেখো আমরা কুইজ থেকে আমরা একটু শেখার চেষ্টা করি কোনটা রেও মিলে আসবে আর কোনটা রেও মিলে আসবে না। দেখো আসবাবপত্র বলা আছে 1-1, তাহলে 1-1 থাকলে আমরা এটাকে কি ধরে নিব বলতো? আমরা এটাকে ধরে নিব প্রারম্ভিক। ওকে, প্রারম্ভিক। আচ্ছা, 31-12 তার মানে এটা কি সমাপনী। 1-7 এটা কি অবশ্যই প্রারম্ভিক। তাহলে একটু খেয়াল করো তো, প্রারম্ভিক আসবাবপত্র এটাকে আসবে? আসবে না। সমাপনী যন্ত্রপাতি আসবে নাকি আসবে না? কোনটা? একটু তুমি জাস্ট নিজে থেকে একটু প্র্যাকটিস করার চেষ্টা করো। সমাপনী যন্ত্রপাতি, সমাপনী সম্পদ অবশ্যই অবশ্যই আসবে। প্রারম্ভিক দেনাদার, এই যে দেনাদার কি একটা সম্পদ না? অনেকবার দেনাদার হচ্ছে এটা চলতি সম্পদ, চলতি সম্পদ। ওকে, তাহলে দেখো সম্পদ, তার প্রারম্ভিক সম্পদ এটাকে আসবে? এটাও কিন্তু তোমার আসবে না। ঠিক আছে, চলো আমরা দেখি একটা বিষয়।
সমন্বিত কই, হ্যাঁ এই সমন্বিত কইটা তোমাদের নর্মালি হচ্ছে এটা তোমার কতে আসে সবচেয়ে বেশি, ঠিক আছে, কতে সবচেয়ে বেশি আসে অনেক সময় যে সমন্বিত কই বের করো, ঠিক আছে, সমন্বিত কই বের করো। তো এক্ষেত্রে সমন্বিত কইয়ের একটা সূত্র হচ্ছে কি প্রারম্ভিক মজুত পণ্য প্লাস কি নিট কই মাইনাস সমাপনী মজুত পণ্য। তো প্রারম্ভিক মজুত পণ্য মানে কি বছরের শুরুতে আসলে যে মজুত পণ্যটা থাকে, আর সমাপনী মজুত পণ্য কি বছরের শেষে অবিকৃত যে মজুত পণ্যটা থাকে। আর এখানে কি নিট কই দেখো কি বলছে, বলছে যে নিট কই। তা নিট কই মানে হচ্ছে তুমি যত টাকার পণ্য আসলেই কই করেছো, ধরো যে তুমি কই থেকে, হ্যাঁ কই থেকে তোমার ফেরত বাদ যাবে, ধরো যে তোমার বাট্টা বাদ যাবে, হ্যাঁ যদি আরো কোনো কিছু থাকে আর কি, মানে কই থেকে সবকিছু যোগ বিয়োগ করে, ধরো যে তোমার অলিখিত কই থাকলে যোগ হবে, ঠিক আছে, অলিখিত কই থাকলে যোগ হবে, ধরো যে পণ্য উত্তোলন থাকলে বিয়োগ হবে। এগুলো আমরা নেক্সট, আমাদের যে নেক্সট পর্ব থাকবে, নেক্সট ভিডিও থাকবে রেওমিলের উপর, ওখানে আমরা এগুলো বিস্তারিত দেখবো যদিও। তো আসলে নিট কই বলতে কইয়ের সাথে যোগ বিয়োগ করে একদম যে নিট একটা কই হিসাব আসবে ওইটা আমরা যোগ করব। তো জাস্ট এই সূত্রটা একটু মনে রাখো যে সমন্বিতকের সূত্রটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট কই মাইনাস সমাপনী মজুত পণ্য, ঠিক আছে। এবার এই মজুত পণ্য নিয়ে একটু ঝামেলা আছে, খেয়াল করো কিরকম ঝামেলা। আমরা একটু আগে কি পড়ছিলাম এখানে বলতো, এখানে পড়ছিলাম যে প্রারম্ভিক সম্পদ দায় আসবে না, প্রারম্ভিক সম্পদ ও দায় আসবে না, আসবে না, ঠিক না। আর কি পড়ছিলাম বলতো সমাপনী সম্পদ ও দায় আসবে, ঠিক না, সমাপনী সম্পদ ও দায় আসবে, রেও মিলে আসবে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু মজুত পণ্যের ক্ষেত্রে হিসাবটা অন্যরকম। দেখো সম্পদ এবং দায় একটু খেয়াল করো, এখানে সম্পদ এবং দায়ের ক্ষেত্রে কি হয় বলতো, তোমার সম্পদ এবং দায়ের ক্ষেত্রে প্রারম্ভিকটা আসবে না, কিন্তু কি বলতো সমাপনীটা কি আসবে, ঠিক আছে। কিন্তু মজুত পণ্যের ক্ষেত্রে হিসাবটা একটু অন্যরকম, খেয়াল করো মজুত পণ্যের ক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্য রেও মিলে আসবে। দেখো কি বলছে, প্রারম্ভিক মজুত পণ্য রেও মিলে আসবে, সমাপনী মজুত পণ্য রেও মিলে আসবে না। কি এটা উল্টো হিসাব হয়ে গেল না। এখানে কিছু খেয়াল করো, এখানে ছিল প্রারম্ভিক সম্পদ দায় আসবে না আর সমাপনী সম্পদ দায় আসবে, মানে এক্ষেত্রে কি সমাপনীটা আসবে, কিন্তু এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে কি প্রারম্ভিকটা আসবে, সমাপনীটা কি সাধারণত আসবে না। তো এটা হচ্ছে আমরা বলতে পারি মজুত পণ্যের ক্ষেত্রে একটা জেনারেল রুল, মানে সাধারণ একটা নিয়ম, জেনারেল রুল। আচ্ছা, জেনারেল রুল বা সাধারণ নিয়ম এই কথাটার মানে কি জানো, এই কথাটার মানে হচ্ছে এটার ব্যতিক্রম আছে। তুমি যত জায়গায় দেখবা সাধারণ নিয়ম, সাধারণ নিয়ম না মানে হচ্ছে ধরো 90% ক্ষেত্রে এই নিয়মটা আসলে আমরা ইউজ করি, বাট এই নিয়মটার কি আছে একটা ব্যতিক্রম আছে। ওই ব্যতিক্রমটা আমি তোমাকে বলি। যদি তুমি দেখো যে তোমার যে প্রশ্নটা আছে ওই প্রশ্নের মধ্যে এখানে 6টা, এই 6টার যে কোনো একটা আছে, যদি তুমি দেখো তোমার যে প্রশ্ন থাকবে ওই প্রশ্নের মধ্যে এই 6টার যে কোনো একটা আছে, তাহলে তুমি প্রারম্ভিক মজুত পণ্য আনবা না। তাহলে কি প্রারম্ভিক মজুত পণ্য আসবে না, আসবে না, সমাপনী মজুত পণ্য আসবে, সমাপনী মজুত পণ্য আসবে। বিষয়টা আশা করি ক্লিয়ার। যে যদি মানে নর্মাল নিয়ম কি, নর্মাল নিয়ম হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য রেও মিলে আসবে, সমাপনী মজুত পণ্য কি রেও মিলে আসবে না। কিন্তু তুমি যদি এই 6টার যে কোনো একটা খুঁজে পাও, যে সমন্বিত কই, বিক্রিত পণ্যের ব্যয়, মোট মুনাফা, কই ও বিক্রয় খতিয়ানের জের, এই কই ও বিক্রয় খতিয়ানের জের মানে হচ্ছে মোট মুনাফা, ঠিক আছে। তারপর ধরো যে পরিচালন মুনাফা, নিট মুনাফা, এই ছয়টার যে কোনো একটা যদি তুমি তোমার প্রশ্নের মধ্যে খুঁজে পাও, তখন এই নিয়মটা
কি উল্টিয়ে যাবে, তখন এই নিয়মটা হবে প্রারম্ভিক মজুদ পণ্য। দেখো তখন নিয়মটা হবে কি, প্রারম্ভিক মজুদ পণ্য আসবে না, সমাপনী মজুদ পণ্য আসবে। তো এই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। আর এখানে সমন্বিত কয়ের সূত্রটা কিন্তু আমরা দেখাই দিছি, ঠিক না? সমন্বিত কয়ের সূত্র কোনটা বলতো? সূত্র হচ্ছে এই যে এটা, সমন্বিত কই। আচ্ছা, তো চলো আমরা কিছু কুইজ দেখি। দেখো এখানে খেয়াল করো, আমরা এখানে যে 6টা দিছিলাম, দেখো সমন্বিত কই, বিক্রিত পণ্যের ব্যয়, মোট মুনাফা, কই ও বিক্রি খতিয়ানের জের, পরিচালন মুনাফা, নিট মুনাফা। এই 6টার কোনো একটাকে এখানে আছে বলতো? এই 6টার, দেখো এই 6টা কিন্তু একটাও এখানে নাই। তো যদি এই 6টা না থাকে, এই 6টার কোনো একটা যদি না থাকে, তখন নিয়ম হবে কোনটা? নিয়ম হবে এইটা, ঠিক আছে? তো যেহেতু এই 6টার কোনো একটা নাই, তাহলে হচ্ছে কি প্রারম্ভিক মজুদ পণ্য অবশ্যই অবশ্যই আসবে, সমাপনী মজুদ পণ্য কি রেওয়া মিলে আসবে না। আর এটা তো অবশ্যই আসবে, কই হিসাবটা কি অবশ্যই আসবে। এবার এইটা দেখো, এটা দেখো, বলো এখানে আমরা যে 6টা দেখাইছিলাম, এই 6টার কোনো একটা আছে কিনা খেয়াল করো তো। দেখো তো এই 6টার মধ্যে এখানে সমন্বিত কই ছিল নাকি ছিল না? দেখো তো, যে সমন্বিত কই ছিল, ছিল। আচ্ছা, তাহলে এই সমন্বিত কইটা এখানে আছে নাকি নাই? এখানে কিন্তু কি সমন্বিত কইটা আছে। তাহলে তুমি আমাকে প্রশ্ন করো, যদি সমন্বিত কই এখানে থাকে, তখন নিয়মটা কি হবে? তখন নিয়মটা হচ্ছে কি তোমার, প্রারম্ভিক মজুদ পণ্য আসবে না, সমাপনী মজুদ পণ্য আসবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, মানে মূল বিষয় হচ্ছে, যদি তোমার এই 6টা থাকে, এই 6টার যে কোনো একটা থাকে, তাহলে কি বলতো প্রারম্ভিক মজুদ পণ্য আসবে না, সমাপনী মজুদ পণ্য কি আসবে। আর যদি এই 6টার কোনোটা না থাকে, তবে নিয়ম হচ্ছে এইটা, যে প্রারম্ভিক মজুদ পণ্য আসবে, সমাপনী মজুদ পণ্য আসবে না। ঠিক আছে? তো চলো আমরা নেক্সটে যাই, আরেকটা কুইজ দেখি আমরা। দেখো, বলো এখানের মধ্যে ওই 6টার কোনো একটা আছে নাকি নাই, একটু দেখো। দেখো এই 6টার মধ্যে এই যে বিক্রিত পণ্যের ব্যয় আছে নাকি নাই? আছে। যদি বিক্রিত পণ্যের ব্যয় থাকে, তাহলে দেখো এখানে বিক্রিত পণ্যের ব্যয় আছে নাকি নাই? আছে। তাহলে ওই 6টার যে কোনো একটা যদি থাকে, তখন কি ঘটনা কি করবে? প্রারম্ভিক মজুদ পণ্য আসবে না, সমাপনী মজুদ পণ্য কি এক্ষেত্রে আসবে। ওকে, চলো আমরা আরেকটা উদাহরণ দেখি। দেখো এখানে তোমার মোট মুনাফা আছে, মোট মুনাফা। আচ্ছা বলো তো, এই মোট মুনাফা এই 6টার মধ্যে ছিল নাকি ছিল না? অবশ্যই অবশ্যই ছিল। তাহলে মোট মুনাফা থাকলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে তোমার প্রারম্ভিক মজুদ পণ্য আসবে না, সমাপনী মজুদ পণ্য কি আসবে। ঠিক আছে? মনে রাখবা যে এই দুইটা যদি থাকে, মানে এই 6টার মধ্যে এই দুইটাকে আমরা আসলে কেন মানে হলুদ কালার করছি, কারণ হচ্ছে এখানে এই দুইটা পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি আসে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা। ঠিক আছে? আচ্ছা, এখন মনে রাখতে হবে যে এই 6টার যে কোনো একটাই থাকতে পারে, এই 6টার যে কোনো একটা থাকতে পারে। যদি এই 6টার যে কোনো একটা থাকে, তাহলে যে বিষয়টা ঘটবে ওটা হচ্ছে কি, প্রারম্ভিক মজুদ পণ্য আসবে না। আসবে না বলতে রেও মিলে আসবে না। ওকে, সমাপনী মজুদ পণ্য আসবে, সমাপনী মজুদ পণ্য আসবে। ঠিক আছে? কখন? যখন এই 6টার যে কোনো একটা থাকবে। আর যদি এই 6টার কোনোটাই না থাকে প্রশ্নের মধ্যে, তাহলে নিয়মটা কি? তাহলে নিয়মটা হচ্ছে আমার তোমার প্রারম্ভিক মজুদ পণ্য রেও মিলে আসবে। খেয়াল করে, উল্টা নিয়ম কিন্তু হয়ে গেছে। দেখো এখানে বলছিলাম কি প্রারম্ভিক মজুদ পণ্য আসবে না, আর এখানে কি প্রারম্ভিক মজুদ পণ্য কি সেক্ষেত্রে আসবে যদি এই 6টার কোনোটাই না থাকে। আর সমাপনী মজুদ পণ্য কি রেও মিলে আসবে না, কিন্তু এক্ষেত্রে কি সমাপনী মজুদ পণ্য রেও মিলে আসবে। ঠিক আছে? তো চলো আমরা আসলে নেক্সটে যাই। দেখো এখানে একটা কথা খুব আমরা বোল্ড করে দিয়েছি। দেখো সম্ভাব্য, কথাটা হচ্ছে সম্ভাব্য। তো মনে রাখতে হবে যে সম্ভাব্য কোনো কিছু, সম্ভাব্য কোনো কিছু, এটা হইতে পারে সম্ভাব্য সম্পদ, অথবা ওটা হইতে পারে সম্ভাব্য দায়। সম্ভাব্য কোনো কিছু রেওয়া মিলে আসবে না, এই বিষয়টা একটা মাথায় রাখতে হবে।
যে সম্ভাব্য কোনো কিছু কি রেও মিলে কখনোই আসবে না। ধরো তোমার এক্সামে দেওয়া আছে সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য সম্পদ, অথবা ধরো দেওয়া আছে সম্ভাব্য দায়। হ্যাঁ, তো এই বিষয়টা একটু মাথার মধ্যে রাখতে হবে যে সম্ভাব্য সম্পদ হোক অথবা সম্ভাব্য দায় হোক, সম্ভাব্য কোনো কিছু রেও মিলের ক্ষেত্রে কি আসবে না। ঠিক আছে, তবে তবে আমরা চাইলে কি করতে পারি, যদি সম্ভাব্য কোনো কিছু আসলে আসলে থাকে প্রশ্নের মধ্যে, তো রেও মিলে তো এটা আসবে না, তবে আমরা চাইলে নিচে পাদটিকা বা নোট, হ্যাঁ পাদটিকা হচ্ছে তোমার নোট আর কি, আমরা চাইলে কি নিচে নোট হিসেবে লিখতে পারি এভাবে, যে নোট, নোট দিয়ে আমরা এভাবে লিখতে পারি যে প্রশ্নের মধ্যে সম্ভাব্য কি ছিল, সম্পদ এবং দায় ছিল, যাকে আমরা রেও মিলে প্রদর্শন করিনি। তোমরা লিখতে পারি চাইলে নোট দিয়ে যে প্রশ্নে সম্ভাব্য, ধরো যে সম্পদ থাকলে লিখবে সম্ভাব্য সম্পদ, আর কি যদি থাকে দায় তাহলে কি লিখবা সম্ভাব্য দায়, যে প্রশ্নের সম্ভাব্য সম্পদ ও দায় ছিল, ধরো যে বা, হ্যাঁ সম্ভাব্য সম্পদ বা দায় দায় ছিল যা রেও মিলে অন্তর্ভুক্ত করা হয়নি, হ্যাঁ অন্তর্ভুক্ত করা হয়নি। তো তুমি চাইলে কি এভাবে আসলে একটা সুন্দর করে একটা নোট তুমি চাইলে দিয়ে দিতে পারো, খুবই সুন্দর হবে বিষয়টা। ঠিক আছে, এভাবে একটা কি চাইলে তুমি একটা নোট দিয়ে দিতে পারো। তো চলো আমরা আসলে নেক্সট দেখি। আচ্ছা, এই মনিহারি ব্যাপারটা নিয়ে আসলে একটা বড় রকমের কনফিউশনে থাকে সবাই। তো আমি যদি একটু সংক্ষেপে বলি, খেয়াল করো, মনিহারি বিষয়টা একদম ইজি। তুমি জাস্ট এই সূত্রটা মনে রাখবা যে প্রারম্ভিক মণিহারি আর মণিহারি কই, এটা কি এই দুটো যোগ করলে আমরা মোট মণিহারি পাই। ঠিক আছে, তাহলে প্রারম্ভিক মণিহারি আর কি মণিহারি কই, এইটার সমান সমান হচ্ছে কি বলতো, এটা সমান সমান হচ্ছে তোমার ব্যবহৃত মণিহারি এবং সমাপনী মণিহারি। ঠিক আছে, ব্যবহৃত মণিহারি এবং কি সমাপনী মণিহারি। তো এই বিষয়টা খেয়াল রাখো, প্রারম্ভিক মণিহারি যোগ মণিহারি কই ইজ ইকুয়াল টু ব্যবহৃত মণিহারি যোগ সমাপনী মণিহারি। ওকে, এখন এখানে আসলে তোমার সমাপনী মণিহারি আরেকটা নাম আছে, নাম হচ্ছে তোমার অব্যবহৃত মণিহারি। ওকে, অব্যবহৃত মণিহারি, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে সমাপনী মণিহারি কি একটা নাম কি অব্যবহৃত মণিহারি। আচ্ছা, এবার তুমি আসলে কখন বুঝবা যে মণিহারি কোনটা আসবে আর কোনটা আসবে না, এটা নিয়ে অনেকে অনেক রকমের কনফিউশন থাকে। জাস্ট তুমি এই বিষয়টা একটু চিন্তা করো। ধরো প্রারম্ভিক মণিহারিকে তুমি ধরলা 1, মণিহারি কইকে ধরলা 2, এটাকে ধরো 3, আর এটাকে ধরো 4। এখন মনে করো 1 আর 2 কি বাই বাই, আর 3 4 কি ওরা হচ্ছে আরো 2 বাই। তো মনে রাখবো সবসময় 2 বাই কি একসাথে থাকতে চাইবে। তো হচ্ছে 1 2 কি তারা দুজন বাই বাই, তারা কি একসাথে থাকতে চায়। আর 3 4 কি ওরাও দুজন বাই বাই, ওরা কি একসাথে থাকতে চায়। তো এক্ষেত্রে দেখো এখানে আছে প্রারম্ভিক মণিহারি, তো তুমি বলো তো প্রারম্ভিক মণিহারি আসলে মান কত, যে 1, ও হচ্ছে 1। মণিহারি কই ওর নাম্বার কত 2, আচ্ছা এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। আচ্ছা, ব্যবহৃত মণিহারি ওর নাম্বার কত, ওর নাম্বার হচ্ছে 3। তো নর্মালি প্রশ্নের মধ্যে তোমাকে আসলে 4টা দেওয়া থাকবে না, যে কোনো 3টা দেওয়া থাকবে, সর্বোচ্চ 3টার কমও থাকতে পারে, কিন্তু সর্বোচ্চ কি 3টাই দেওয়া থাকবে। আচ্ছা, এখন তুমি যে বিষয়টা করবা ওইটা হচ্ছে তুমি দেখবে 2 বাই কে কে আছে, 2 বাই যদি থাকে দেখো 1 2, ওরা দুজন বাই বাই না, 2 বাই থাকবে, 2 বাই কি মিলে আসবে, 3 নাম্বার জন আসবে না। ঠিক আছে, মানে দেখো যদি 2 বাইকে একসাথে পাও তাহলে ওই দুইজন কি রেও মিলে আসবে, বাকি যে থাকবে সে কি রেও মিলে আসবে না। আমি তোমাদেরকে আরো কিছু এক্সাম্পল দেখাই, খেয়াল করো। দেখো ও হচ্ছে 1, ও হচ্ছে 2, ও 3, ও হচ্ছে 4। বলো তাহলে প্রারম্ভিক মণিহারি ওর নাম্বার কত 1, ব্যবহৃত মণিহারি ওর নাম্বার কত 3, সমাপনী মণিহারি ওর কত 4। তাহলে বলো এখানে
3 4 বাই বাই, ঠিক না? এখানে দেখো 3 4 কি বাই বাই, একের কিন্তু কোনো বাই নাই, ঠিক আছে? তাহলে 3 4 যদি বাই বাই হয় তাহলে 3 4 আসবে। দেখো যার সঙ্গী থাকবে সেই আসবে। এখানে একের সঙ্গী 2 আর কি 3 এর সঙ্গী কে 4, ঠিক আছে? তো এখানে সঙ্গী আছে কার বলতো? 3 এর সঙ্গী আছে 4 কিন্তু একের কি সঙ্গী নাই। তাহলে যার সঙ্গী নাই সে কি মার্কেট থেকে আউট হয়ে যাবে, সে কি রেও মিলে আসবে না, ঠিক আছে? খুবই ইজি সিম্পল। দেখো আরেকটা দেখাচ্ছি, দেখো প্রারম্ভিক মনে সে কত 1, সমাপনী মনে সে কত 4, মনিহারি শুধু মনিহারি যে কথা মনিহারি কই একই কথা, মনে রাখবে যে শুধু মনিহারি যে কথা মনিহারি কই একই কথা। তো দেখো তো ওর নাম্বার কত? ওর নাম্বার হচ্ছে 2। তো দেখো তাহলে 1 আর 2, দেখো 1 আর 2 ওরা দুজন কি বাই বাই, তাহলে ওরা দুজন থাকবে। আর যার সঙ্গী নাই দেখো 4, 4 এর সঙ্গে কে 3, 3 কে আছে নাই, তাহলে এটা কি রেও মিলে আসবে না, ঠিক আছে? খুবই সিম্পল। দেখো এখানে 1 2 3 4, ঠিক আছে? এই সূত্রটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এবার আমরা আসলে কোন কোন বিষয়গুলো রেও মিলে আসবে আর কোন কোন বিষয়গুলো রেও মিলে আসবে না ওইগুলো কিন্তু আমরা আসলে কভার করে ফেলছি। এখন আমরা শিখব যে যে বিষয়গুলো আসলে রেও মিলে আসে, এখন আসার পরে আমাদের একটা সমস্যা তৈরি হবে যে ঠিক আছে ওই হিসাবটা আমাদের রেও মিলে আসবে, অন্তর্ভুক্ত হবে, কিন্তু এটাকে আমরা ডেবিট দিকে লিখবো নাকি ক্রেডিট দিকে লিখবো, এইটা কিন্তু সবার মনে একটা বড় রকমের কনফিউশন থাকে। তো ওই কনফিউশনটা আসলে দূর করার জন্য আমাদের এই চার্টটা তোমাকে অনেক অনেক বেশি হেল্প করবে। ওকে, দেখো আমি তোমাকে একটু বলি, এখান থেকে আমরা কি বলছি? ফার্স্টে বলছি যে সব ডেবিট, সব ডেবিট। তো সব ডেবিট মানে আসলে কি? দেখো সব, দেখো সব, সব ডেবিট। দেখো এখানে আমি যদি বলি সব দিয়ে আসলে আমরা কি বোঝাতে চাচ্ছি? সব মানে হচ্ছে দন্ত স দিয়ে হচ্ছে সম্পদ, সম্পদ, আর ব দিয়ে হচ্ছে ব্যয়। তার মানে সম্পদ আর ব্যয়, সম্পদ আর ব্যয় কি ডেবিট। তার মানে সব ডেবিট, এর মানে কি সম্পদ এবং ব্যয় কি হবে ডেবিট হবে। আরেকটা বলতেছে আদম ক্রেডিট, দেখো বলতেছি আদম ক্রেডিট, আদম, ওকে আদম ক্রেডিট। আদম আসলে মানে কি বোঝো? আদম মানে হচ্ছে আ দিয়া আই, দ দিয়া দাই, ম দিয়া মূলধন, ঠিক আছে? তাহলে আদম ক্রেডিট মানে হচ্ছে কি আই দায় মূলধন হচ্ছে কি ক্রেডিট, আর সব ডেবিট এর মানে কি সম্পদ এবং ব্যয় কি ডেবিট। তো তুমি খুব ইজিলি মনে রাখতে পারো যে সব ডেবিট আদম ক্রেডিট, সব ডেবিট আদম ক্রেডিট। ওকে, তো দেখো খেয়াল করো, আমরা যদি এখানে একটু দেখি যে দেখো ডেবিট কোনগুলো হবে, কোনগুলো আসলে ডেবিট হবে। দেখো সম্পদ, সম্পদ তো ডেবিট সব, ব্যয় ডেবিট। আচ্ছা, যত রকমের প্রাপ্য পাবা, প্রাপ্য মানে ধরো যে ওই এন্ট্রির মধ্যে প্রাপ্য লেখা আছে, তো তুমি যত রকমের প্রাপ্য পাবা সবগুলা কি বলতো ডেবিট। মানে প্রাপ্য জিনিসটার মানে আসলে কি? দেখো তোমার এখানে প্রাপ্য জিনিসটার মানে হচ্ছে ভবিষ্যতে পাবো, ভবিষ্যতে পাবো, মনে থাকবে? তাহলে প্রাপ্য জিনিসটার মানে কি ভবিষ্যতে পাবো। আচ্ছা, তারপর হচ্ছে যত রকমের প্রদত্ত আছে, দেখো যত রকমের প্রাপ্য আছে, যত রকমের প্রদত্ত আছে, এগুলো কি ডেবিট। প্রদত্ত মানে হচ্ছে আমি দিয়ে দিয়েছি, দেখো প্রদত্ত মানে হচ্ছে আমি আসলে দিয়ে দিয়েছি, দিয়ে দিছি। ওকে, আচ্ছা। অগ্রিম খরচ মানে আমি একটা খরচ অ্যাডভান্স করেছি। ধরো বকেয়া আয়, আমার একটা আয় কি বকেয়া আছে। উত্তোলন কি, এগুলো কি সবসময় ডেবিট হবে। উত্তোলন কেন ডেবিট বলতো? কারণ উত্তোলন করলে কি হয় মালিকানা সত্ত্ব কমে যায়, আর মালিকানা সত্ত্ব কমলে কি হবে ডেবিট হবে। ওকে, এবার দেখো আসলে কি কি ক্রেডিট হবে খেয়াল করো। আয় ক্রেডিট, যত লাভ ক্রেডিট, মানে লাভ ক্রেডিট, তাহলে ক্ষতি কি বলতো? ক্ষতি কিন্তু ডেবিট, ঠিক আছে? এখানে ক্ষতিটা এড করে নাও, ক্ষতি কি ডেবিট। যত দায় আছে, দায়, হ্যাঁ। আচ্ছা, তারপরে যত প্রাপ্তি আছে বা প্রাপ্ত আছে, দেখো প্রাপ্তি বা প্রাপ্ত এর মানে কি? এর মানে হচ্ছে আমি আসলে তোমার পেয়েছি, আমি পেয়েছি। ওকে, আচ্ছা, প্রাপ্তি, এগুলো সবগুলো কি ক্রেডিট। হ্যাঁ,
যত রকমের সঞ্চিতি আছে, খুব ইম্পর্টেন্ট, যত রকমের কি সঞ্চিতি আছে সব সঞ্চিতি কি, সব সঞ্চিতি হবে আমার ক্রেডিট। শুধুমাত্র মনে রাখবা, শুধুমাত্র তোমার এখানে পাওনাদারের বাট্টা সঞ্চিতি, পাওনাদারের বাট্টা সঞ্চিতি ডেবিট। ওকে, তোমার রাখতে হবে যে যত সঞ্চিতি আছে সকল সঞ্চিতি কি, সকল সঞ্চিতি হচ্ছে আমার কি বলতো ক্রেডিট। শুধুমাত্র পাওনাদারের যে বাট্টা সঞ্চিতি আছে ওই বাট্টা সঞ্চিতি কি বলতো আমার ডেবিট, এছাড়া সকল সঞ্চিতি ক্রেডিট। ওকে ঠিক আছে। মূলধন এটা অবশ্যই ক্রেডিট, হচ্ছে তোমার আদম ক্রেডিট, তাই মূলধন কি হবে ক্রেডিট, যে আয় দায় মূলধন এগুলো কি সবসময় ক্রেডিট। সকল পদেও, তাহলে পদেও মানে কি বলতো, পদেও মানে হচ্ছে ভবিষ্যতে দিব এখনো দেই নাই, ভবিষ্যতে দিব, ঠিক আছে। তাহলে যত পদেও আছে সব পদেও কি হবে, সকল পদেও আমার ক্রেডিট হবে। তারপর অগ্রিম আয় বকেয়া ব্যয় এগুলো কি বলতো ক্রেডিট হবে, ঠিক আছে। এবার খেয়াল করে একটু, এই যে প্রাপ্য কথার মানে কি, দেখো তোমার প্রাপ্য বিষয়টা আসলে কি। হ্যাঁ, যে বলো আমরা প্রাপ্য, এই প্রাপ্য মানে হচ্ছে আমি টাকাটা আসলে একজন থেকে এখনো পাই নাই, বাট ওই টাকাটা আমি ভবিষ্যতে পাবো। তো যদি কারো কাছ থেকে আমি ভবিষ্যতে কোনো কিছু পাবো, তো ওটা হচ্ছে আমার সম্পদ। খেয়াল রাখতে হবে যে কারো কাছ থেকে আমি যদি ভবিষ্যতে কোনো কিছু পাবো এরকম ঘটনা ঘটে, তাহলে ওইটাকে আমার সম্পদ। আর সম্পদ সবসময় কি হবে, সম্পদ সবসময় ডেবিট হবে। ওকে আচ্ছা। প্রদত্ত বা প্রদান, প্রদত্ত বা প্রদান হচ্ছে আমি দিয়ে দিছি অলরেডি, বলো কি অলরেডি আমি দিয়ে দিছি। তা আমি যদি অলরেডি দিয়ে দেই তাহলে ওইটা আমার কি খরচ বা ব্যয়, আর খরচ বা ব্যয় এটা সবসময় কি হবে, ওইটা সবসময় আমার ডেবিট হবে। ক্লিয়ার? আচ্ছা। প্রাপ্তি, দেখো প্রাপ্তি মানে কি, প্রাপ্তি মানে হচ্ছে আমি পেয়েছি, আমি অলরেডি একদম নগদে পেয়ে গেছি। যদি আমি পেয়ে যাই তাহলে এটা আমার কি আয়, আর আয় সবসময় কি, আয় সবসময় আমার ক্রেডিট। তারপরে চলো পদেও, পদেও মানে হচ্ছে একজন আমার থেকে টাকা পায় কিন্তু আমি ওই টাকাটা এখনো দেই নাই, ভবিষ্যতে দিব। দেখো প্রাপ্য এর উল্টো হচ্ছে কি পদেও, প্রাপ্য মানে হচ্ছে আমি ভবিষ্যতে ওই টাকাটা পাবো এখনো পাই নাই, আর পদেও মানে হচ্ছে আমি কি টাকাটা ভবিষ্যতে দিব এখনো কি দেই নাই। যদি ভবিষ্যতে পাই বা পাবো ওইটা আমার সম্পদ ডেবিট, তো ভবিষ্যতে আমি দিতে হবে, আমার দেওয়া লাগবে, এটা হচ্ছে আমার দায়। এটাকে বলতো আমার দায়। আর দায় কি হবে, দায় হচ্ছে আমার ক্রেডিট। বিষয়টা ক্লিয়ার? ওকে। আরেকটা বিষয় দেখো, প্রাপ্য মানে ভবিষ্যতে পাবো, কিন্তু যদি আমরা এখনই পেয়ে যাই, ভবিষ্যতে না যদি আমরা এখনই পেয়ে যাই, এটা হচ্ছে আমরা প্রাপ্তি। প্রাপ্তি বা এটাকে অনেকে বলে প্রাপ্ত, প্রাপ্ত বলে, ঠিক আছে, প্রাপ্ত, ঠিক আছে। আচ্ছা। আর তোমার তোমার পদে মানে ভবিষ্যতে দিতে হবে এখনো দেই নাই, যদি এখনো দিয়ে দেই তাহলে এটা কি হবে, এটা হচ্ছে তোমার প্রদত্ত বা প্রদান, যদি আমরা এখনই দিয়ে দেই, ঠিক আছে। তো এই বিষয়গুলোর মধ্যে আসলে একটা কনফিউশনের তৈরি হয়। তো আই হোপ যে তোমার এই বিষয়গুলোর মধ্যে তোমার আর কোনো রকমের কোনো কনফিউশন হবে না ইনশাল্লাহ। দেখো আরেকটা কনফিউশন হয় এখানে, আমরা যেটা বললাম একটু আগে যে এগুলো আসলে বিভিন্ন নাম থাকে। হ্যাঁ, কিরকম নাম থাকে দেখো, এই যে প্রাপ্য, এটা আবার নাম আছে একটা প্রাপ্তব্য, আর নাম আছে প্রদান, প্রদত্ত, ঠিক আছে। মানে খেয়াল করে এখানে আমি যদি একটু বলি, দেখো প্রাপ্ত যে কথা প্রাপ্তব্য একই কথা, ঠিক আছে, প্রাপ্ত যে কথা কি প্রাপ্তব্য একই কথা। আবার ধরো প্রদান, প্রদান বা প্রদত্ত, হ্যাঁ প্রদান বা প্রদত্ত এই দুইটা কি একই কথা। তাহলে তোমার এই দুইটা, হ্যাঁ সবসময় কি বলতো ডিভিশন, মানে এই কথাগুলো থাকলে খেয়াল করো, এই কথাগুলো যদি থাকে প্রশ্নের মধ্যে তুমি চক বুঝে কি ওইটাকে ডেবিট দিকে লিখে ফেলবা, আর কোনো দিকে কি তাকানোর দরকার নেই, ঠিক আছে। আবার দেখো যদি তোমার প্রশ্নের মধ্যে পদেও বা প্রাপ্ত এই কথাগুলো থাকে, পদেও বা প্রাপ্ত এই কথাগুলো থাকে, তাহলে কি চক বুঝে তুমি কি ক্রেডিট পাশে লিখে ফেলবা, ঠিক আছে। যদি তোমার প্রশ্নের মধ্যে কোনো জায়গায় পুঞ্জীভূত কথা দেখো, পুঞ্জীভূত কথা থাকে, পুঞ্জীভূত চক বুঝি কি ক্রেডিট পাশে লিখে ফেলবা, ঠিক আছে। আর কোনো দিকে দেখানোর দরকার নাই, এগুলো তোমার জন্য শর্টকাট। হ্যাঁ, রেওমিল পারার কিছু শর্টকাট হচ্ছে এই বিষয়গুলো, যে কোনো লেখার মধ্যে প্রাপ্য, প্রাপ্তব্য, প্রদান, প্রদত্ত এগুলো থাকা মানে কি ডেবিট দিকে যাবে।
কোনো হিসাবের মধ্যে পদেয় বা প্রাপ্ত থাকা মানে কি, এটা ক্রেডিট দিকে যাবে। তারপর কোনো হিসাবের সাথে পুঞ্জীভূত কথাটা আছে মানে কি, এটা অবশ্যই ক্রেডিট দিকে যাবে। একটা বিষয় হচ্ছে সঞ্চিতি। হ্যাঁ, সঞ্চিতির ক্ষেত্রে মনে রাখতে হবে যে যত সঞ্চিতি আছে সব কি বলতো, সব সঞ্চিতি হচ্ছে ক্রেডিট। যত সঞ্চিতি আছে সব কি ক্রেডিট, শুধুমাত্র পাওনাদারের যেটা বাট্টা সঞ্চিতি আছে, পাওনাদারের বাট্টা সঞ্চিতি, দেখো সব সঞ্চিতি কি ক্রেডিট, শুধুমাত্র পাওনাদারের যে বাট্টা সঞ্চিতি আছে এটা কি হবে, ডেবিট হবে। ওকে, তো তোমার আসলে যে বিষয়গুলোতে আসলে কনফিউশনের তৈরি হইতে পারে, আমরা কিন্তু প্রত্যেকটাই বিষয় তোমাদেরকে একদম কভার করে দিচ্ছি। চলো আমরা নেক্সটে যাই। দেখো এখানে তোমার কিছু বিষয় ছিল না, এই যে তোমার অগ্রিম খরচ, খেয়াল করে এখানে, হ্যাঁ অগ্রিম খরচ ছিল, তারপর তোমার বকেয়া আয় ছিল, ঠিক আছে। আচ্ছা, দেখো অগ্রিম খরচ, বকেয়া আয়, এগুলো কি হবে, ডেবিট হবে। আবার ধরো যে অগ্রিম আয়, তারপর এখানে বকেয়া ব্যয়, এগুলো কি, এগুলো ক্রেডিট হবে। তো এই চারটা নিয়ে আসলে অনেকের মনে অনেক অনেক রকমের কনফিউশন কাজ করে। তো চলো আমরা আসলে এই কনফিউশনটা একটু দেখি। খেয়াল করবা, দেখো অগ্রিম ব্যয়, বকেয়া আয়, একটা আছে অগ্রিম আয় বকেয়া ব্যয়। খেয়াল করো এখানে একটু, খেয়াল করলে তুমি বিষয়টা বুঝতে পারবা। দেখো অগ্রিম, এখানে কি আছে অ, এখানে কি আছে ব, এটা কি মিলছে, মিলে নাই। এখানে আছে ব, এখানে কি আছে অ, এটা কি মিলছে, মিলে নাই। মনে রাখবো যদি না মিলে, হ্যাঁ এখানে লিখতে পারো তুমি যে না মিলে, দেখো না মিললে সম্পদ, নাকি না মিললে কি বলতো সম্পদ, আর মিলে গেলে কি, মিলে গেলে দায়। মনে রাখবে না মিললে কি সম্পদ, আর মিলে গেলে কি বলতো দায়। এই বিষয়টা একটু মাথার মধ্যে রাখতে হবে, তাহলে তোমার আসলে এই বিষয়টা নিয়ে আর কোনো রকমের কোনো কনফিউশন তৈরি হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, দেখো এখানে দেখো অ ব মিলছে, মিলে নাই, ব অ মিলছে, মিলে নাই, তাহলে না মিললে কি বলতো, না মিললে কি হবে, না মিললে হচ্ছে আমার সম্পদ হবে। তাহলে এই দুইটা কি এখানে, এই দুইটা হচ্ছে আমার সম্পদ। কি সম্পদ বলতো, মনে রাখতে হবে চলতি সম্পদ, চলতি সম্পদ। ওকে, দেখো এখানে হচ্ছে অ অ মিলে গেছে, ব ব মিলে গেছে, তাহলে মিলে গেলে কি, দেখো মিলে গেলে হচ্ছে কি আমার দায়, তাহলে আমার এই দুটা কি হবে, চলতি দায়, চলতি দায়। ঠিক আছে, এখন যেহেতু সম্পদ, তাহলে সম্পদ সবসময় কি হবে, সম্পদ হবে আমার ডেবিট। আর যেহেতু দায়, তাহলে দায় কি হবে, দায় হবে আমার ক্রেডিট। ওকে, তো এই বিষয়গুলো একটা আসলে মাথার মধ্যে রাখা খুবই ইম্পর্টেন্ট, যে না মিললে সম্পদ, মিলে গেলে দায়। এটা দিয়ে কিন্তু আসলে এটা তুমি খুব ইজিলি মনে রাখতে পারো। ঠিক আছে, তো ধরো এগুলোর এক্সাম্পল আসলে কিভাবে আসে, ধরো অগ্রিম ব্যয়, তুমি বলো যে অগ্রিম বেতন, ধরো তোমার প্রশ্নের মধ্যে আসলে অগ্রিম বেতন, এটা কোন পাশে যাবে, তাহলে বেতনটা কি ব্যয়, খরচ, তাহলে অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয়, যেহেতু অ ব মিলে নাই সম্পদ, তাহলে সম্পত্তিটা কি ডেবিট পাশে। ধরো বকেয়া আয়, ধরো যে বললো তোমার এখানে ধরো যে বললো যে বকেয়া বকেয়া আয়, ধরো যে বললো বকেয়া উপবাড়া, এই যে উপবাড়াটা কি একটা আয় না, আয়, তাহলে বকেয়া উপবাড়া মানে কি বকেয়া আয়, তাহলে বকেয়া এটা কি সম্পদ, সম্পত্তিটা কি ডেবিট পাশে যাবে। তারপর ধরো অগ্রিম আয়, ধরো আমি আয় হইতে পারে অগ্রিম, ধরো তোমার অগ্রিম শিক্ষানবিশ সালামি, অগ্রিম শিক্ষানবিশ সালামি, এই যে শিক্ষানবিশ সালামি এটা একটা আয় না, তাহলে অগ্রিম আয়, তাহলে অগ্রিম শিক্ষানবিশ সালামি, অগ্রিম আয়, অ অ মিলে গেছে, মিলে গেলে কি দায়, আর দায় হইলে কি, দায় হইলে আমার ক্রেডিট। ধরো যে বকেয়া বেতন, তাহলে বেতনটা একটা ব্যয়, তাহলে ব ব মিলে গেছে, মিলে গেলে কি আমার দায়, আর দায় মানে কি, দায় মানে হচ্ছে আমার ক্রেডিট। তো আসলে এই চারটা দিয়ে আসলে তুমি অনেকগুলো আসলে তুমি আসলে ম্যাথ সলভ করতে পারবা। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে আসলে দেখতে হবে। ঠিক আছে,
তো চলো আমরা নেক্সটে দেখি আর কি কি আছে। দেখো এটা কি ছিল, এটা ছিল আমাদের কনফিউশনের পার্ট 1, যে বিষয়গুলো আসলে কনফিউশন কাজ করে আমাদের মনে, ওগুলো আমরা সলভ করে দিচ্ছি। তো এটা হচ্ছে আসলে কনফিউশনের পার্ট 2। এখানে মজার বিষয় হচ্ছে দেখো, এই যে বাড়া, হ্যাঁ, বা সুদ, বাট্টা, কমিশন, এখানে তুমি কি বাড়া পেয়েছো নাকি দিয়েছো, এখানে কিন্তু আসলে বলা নাই। সুদ কি পেয়েছো নাকি সুদ দিয়েছো, এটাও বলা নাই। বাট্টা কি পেয়েছো না দিয়েছো, এটা বলা নাই। কমিশন কি পেয়েছো নাকি দিয়েছো, এটা কিন্তু বলা নাই। তার মানে এখানে আসলে তুমি প্রদান করছো নাকি আসলে তুমি নিজে পাইছো, প্রাপ্তি করছে, ওই জায়গাটা কিন্তু আসলে এখানে বলা নাই। তো সেই ক্ষেত্রে দেখো, মনে রাখতে হবে, যদি তুমি আসলে প্রদান করে থাকো, যদি তুমি প্রদান করে থাকো, তার মানে এটা হচ্ছে আমার খরচ, খরচ। আর খরচ কি হবে, খরচ অবশ্যই ডেবিট হবে। আর যদি তুমি প্রাপ্তি, তুমি নিজে পাও, তাহলে পাইলে ধরো তুমি নিজে ভাড়া পাইছো, তুমি নিজে সুদ পাইছো, বাট্টা পাইছো, কমিশন পাইছো, তাহলে ওই ক্ষেত্রে তোমার আয়, নিজে পাইলে আয়, আর আয় কি, আয় হচ্ছে ক্রেডিট। কিন্তু যদি প্রশ্নে কোনো কিছু বলা না থাকে, যে তুমি কি ভাড়া পাইছো নাকি দিছো, সুদ পেয়েছো নাকি দিয়েছো, কোনো কিছু বলা নাই ধরো, তাহলে বলা না থাকলে তুমি ধরে নিতে হবে তুমি দিয়েছো, প্রদান করছো। মনে থাকতে হবে, যদি কোনো কিছু বলা না থাকে এগুলোর সাথে, তাহলে কি ধরতে হবে তুমি প্রদান করেছো। যদি তুমি প্রদান করেছো, ধরো এই যে প্রদান করছো, এটা কি তোমার একটা খরচ, আর খরচ কি, খরচ হচ্ছে তোমার ডেবিট। মানে সোজা কথা হচ্ছে, যদি শুধুমাত্র এই 4টা ওয়ার্ড থাকে, তুমি পেয়েছো নাকি দিয়েছো, এটা নির্দিষ্ট করে বলা নেই, সেক্ষেত্রে ধরে নিতে হবে কি তুমি এক্ষেত্রে দিয়েছো। আর তুমি যদি দাও, তাহলে ওটা তোমার খরচ, আর খরচ কি হবে, খরচ হচ্ছে তোমার ডেবিট হবে। এই হচ্ছে প্রসেস। তো আমাদের কনফিউশন নাম্বার 3-এ চলো। 3 আমরা যে বিষয়টা দেখবো, এটা হচ্ছে ঋণ। দেখো ঋণ কি, তুমি কারোর কাছ থেকে টাকা নিয়েছো, তো তুমি যদি কারোর কাছ থেকে টাকা নাও, তার মানে অন্যের টাকা তোমার নিকট আছে। তো ধরো, ধরো আমি হচ্ছে তোমার, ধরো আমি এমরান, ঠিক আছে, আমি টাকা নিয়েছি আমার বন্ধু, ধরো মহসিন থেকে, ঠিক আছে, মহসিন থেকে আমি টাকা নিয়েছি। আচ্ছা, এখন আমি যদি আসলে মহসিন থেকে টাকা নেই, তার মানে মহসিনের টাকাটা কিছু সময়ের জন্য, দেখো মহসিনের টাকাটা কিছু সময়ের জন্য কি আমার কাছে আছে। তাহলে অন্যের টাকা যদি আমার কাছে থাকে, এটা হচ্ছে কি আমার দায়, কি বলতো, দায়। আর দায় কি হবে, দায় হচ্ছে ক্রেডিট। তো দায় যেহেতু ক্রেডিট, এই ক্ষেত্রে আমার এই যে ঋণ হিসাবটা কি হবে, এটা আমার ক্রেডিট হবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, আর আমি কিন্তু আসলে কিছুক্ষণ আগে বলছিলাম একটা বিষয়, দেখো এখানে দেখো, যদি প্রদত্ত কথা থাকে, কোনো জায়গায় প্রদত্ত আছে মানে এটা চক বুঝে ডেবিট হবে, আর কোনো কিছু দেখার দরকার নাই। প্রদত্ত আছে মানে কি চক বুঝে ডেবিট হবে। তো দেখো, যদিও আমরা জানি কি বলতো, আমরা জানি ঋণ কি, ঋণ হচ্ছে ক্রেডিট, কিন্তু প্রদত্ত কথা আছে মানে এটা চক বুঝে কি, চক বুঝে এটাকে ডেবিট বানিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার টেকনিক। এখন কাহিনী হচ্ছে, ধরো যে আমি হচ্ছে এইটা, আমার থেকে আরেকজন ঋণ নিয়েছে, তাহলে বুঝো আমি যদি কারো থেকে ঋণ নেই, তার মানে অন্যের টাকা আমার কাছে আছে, এটা হচ্ছে দায়, আর দায় হচ্ছে ক্রেডিট। কিন্তু আমার টাকা যদি অন্যের নিকট থাকে, এটা হচ্ছে আমার সম্পদ, আর সম্পদ কি হবে, সম্পদ হচ্ছে আমার কি, ডেবিট। তাহলে এই যে ঋণ, ঋণ হচ্ছে আমার দায়, এই জন্য ক্রেডিট। আর প্রদত্ত ঋণ, এই যে প্রদত্ত ঋণ, এটা আমার সম্পদ, তাই কি বলতো, ডেবিট। ঠিক আছে, বা তুমি টেকনিকে মনে রাখতে পারো যে প্রদত্ত কথা থাকলেই চক বুঝে কি দিয়ে দিবা, চক বুঝে একদম ডেবিটটা দিয়ে দিবা। চলো আমরা কনফিউশন নাম্বার 4-এ যাই। এই শিক্ষানবিশ স্যালামি আর বিমা স্যালামি নিয়ে আসলে সবার মনে একটা কনফিউশন থাকে। তো এখানে মনে রাখতে হবে, শিক্ষানবিশ স্যালামি এটা হচ্ছে তোমার আয়, ঠিক হলো, তোমার একটা আয়, যেহেতু আয়, তাহলে আয়টা কি হবে, আয়টা হচ্ছে তোমার ক্রেডিট হবে। কিন্তু এই যে বিমা স্যালামি, দেখো বিমা স্যালামি হচ্ছে তোমার, ধরো বিমা স্যালামি যে কথা, হ্যাঁ, বিমা প্রিমিয়াম একই কথা, ঠিক আছে, বিমা প্রিমিয়াম একই কথা, বা শুধু বিমা বা বিমা খরচ একই কথা। তাহলে এই যে বিমা স্যালামি, এগুলো হচ্ছে কি তোমার তোমার জন্য একটা
খরচ, খরচ কি? খরচ সবসময় ডেবিট। তোমার রাখতে হবে যে সেলামি দেখলে আসলে অনেকে কনফিউশন পড়ে যাও, এজন্য বলতেছি শিক্ষানবিশ সেলামি এটা কি ক্রেডিট, কিন্তু বিমা সেলামি এটা কি ডেবিট। ঠিক আছে, একটা বিষয় রাখবা, শিক্ষানবিশ সেলামি ক্রেডিট, কিন্তু শিক্ষানবিশ বাতা, শিক্ষানবিশ বাতা এটা হচ্ছে আমার খরচ। আর যেহেতু খরচ, তাহলে এটা কি হবে বলতো? খরচ সবসময় কি হবে? খরচ সবসময় ডেবিট দিকেই বসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডেবিট। আসলে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, কারণ কি দেখতে একই রকম লাগে তো অনেক আসলে কনফিউশনের মধ্যে পড়ে যায়। ঠিক আছে, তো চলো নেক্সটে যাই। আমরা কিন্তু এটা একটু আগে পড়াইছি যে সকল সঞ্চিতি, যত সঞ্চিতি আছে সকল সঞ্চিতি কি বলতো আমার ক্রেডিট। যত সঞ্চিতি আছে সকল সঞ্চিতি কি ক্রেডিট, শুধুমাত্র একটা সঞ্চিতি, ওটা হচ্ছে কি পাওনাদারের বাট্টা সঞ্চিতি, এটা কি হবে? এটা হচ্ছে আমার ডেবিট। এছাড়া পাওনাদারের বাট্টা সঞ্চিতি ছাড়া যত সঞ্চিতি আছে সব কি, সব হচ্ছে আমার ক্রেডিট, শুধুমাত্র পাওনাদারের বাট্টা সঞ্চিতি ডেবিট। আরেকটা দেখো, নগদ তহবিল এবং ব্যাংক তহবিল ডেবিট। দেখো নগদ তহবিল এবং কি বলতো ব্যাংক তহবিল ডেবিট, এটা ছাড়া যত তহবিল আছে সব তহবিল কি ক্রেডিট। মনে থাকবে, নগদ তহবিল আর ব্যাংক তহবিল কি ডেবিট, এছাড়া যত তহবিল আছে সব কি তোমার ক্রেডিট। ধরো আমি বললাম ভবিষ্যৎ তহবিল বা কল্যাণ তহবিল, হ্যাঁ, ধরো আমি বললাম তোমার কল্যাণ তহবিল, কল্যাণ তহবিল, হ্যাঁ, ভবিষ্যৎ তহবিল, বা ধরো যে আসতে পারে লভ্যাংশ সমতাকরণ তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল। ঠিক আছে, মানে যত তহবিলে আসুক, বুঝতে পারছো বিষয়টা? মানে নগদ তহবিল বা ব্যাংক তহবিল ছাড়া যত তহবিলে আমার আসুক সবগুলো তহবিল কি হবে? সবগুলো তহবিল আমার হবে তোমার ক্রেডিট। ঠিক আছে, সব তহবিল হবে আমার ক্রেডিট, শুধুমাত্র নগদ তহবিল আর ব্যাংক তহবিল কি ডেবিট। তো আসলে অনেক সময় নগদ তহবিল না দিয়ে ধরো আসতে পারে নগদ উদ্বৃত্ত, নগদ উদ্বৃত্ত বা ধরো যে ব্যাংক উদ্বৃত্ত। ঠিক আছে, যে নগদ উদ্বৃত্ত ব্যাংক উদ্বৃত্ত এগুলা কি, এগুলো আমার অবশ্যই অবশ্যই ডেবিট দিকে বসবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে তোমার কনফিউশন নাম্বার 7। দেখো শুধু বাড়া, যদি শুধু বাড়া কথা থাকে, পেয়েছি নাকি দিয়েছি বলা নাই, শুধু বাড়া, তার মানে আমরা কি আমরা ধরে নিব ওইটা আমরা দিয়েছি। আর দিলে কি, দিলে এটা অবশ্যই খরচ, আর খরচ হইলে ওই খরচটা অবশ্যই কি বলতো আমার ডেবিট দিকে যাবে। ঠিক আছে, কিন্তু ধরো যে এখানে আছে উপবাড়া, উপবাড়া মানে হচ্ছে কি জানো? এটা নিয়ে আমাদের একটা ছোট্ট ভিডিও আছে, যে উপবাড়া মানে হচ্ছে তুমি বাড়া পেয়েছো, তুমি কি বাড়া পেয়েছো। তাহলে উপবাড়া, দেখো উপবাড়া মানে হচ্ছে তুমি বাড়া পেয়েছো, তো তুমি যদি আসলে বাড়া পাও তার মানে ওইটা হচ্ছে তোমার জন্য একটা আয়। আর যেহেতু আয়, তাহলে আয় বাড়লে কি, আয় বাড়লে ক্রেডিট। ওকে, তারপরে চলো আমাদের কনফিউশন নাম্বার 8। দেখো এখানে বলছে ব্যাংক জমা, ব্যাংক জমা বা ব্যাংক তহবিল বা ব্যাংক উদ্বৃত্ত যাই বলো, খেয়াল করো তুমি, তুমি যাই বলো, ধরো তুমি বলতে পারো ব্যাংক জমা, অথবা ধরো তুমি বলতে পারো তোমার ব্যাংক তহবিল, অথবা তুমি বলতে পারো ব্যাংক উদ্বৃত্ত। মানে শুধু তুমি যাই বলো, ব্যাংক জমা, ব্যাংক তহবিল, ব্যাংক উদ্বৃত্ত যেটাই বলো না কেন, সবগুলো কি, সবগুলো হচ্ছে আমার ডেবিট। কিন্তু কিন্তু দেখো এখানে, এখানে আসলে মানে যে ব্যাংক জমা এই লাইনটা হবে না, এটা তোমার কাটা যাবে। ঠিক আছে, এই লাইনটা হবে না, এটা বাদ যাবে। ওকে, দেখো কিন্তু তুমি যদি বলো ব্যাংক জমাতিরিক্ত, দেখো তুমি যদি বলো ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক উডি, সবগুলো সেম কথা। ঠিক আছে, সবগুলো কিন্তু সেম। ব্যাংক জমাতিরিক্ত যে কথা, ব্যাংক ওভারড্রাফট জাস্ট ইংরেজি ভার্সন, ব্যাংক উডি যে ওভারড্রাফটের সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, দেখো যদি বলি যে ব্যাংক, ব্যাংক
ওভারড্রাফট, এই যে ওভারড্রাফট, এই যে উ আর হচ্ছে ডি, এই যে উডি, ব্যাংক ওভারড্রাফট যে কথা, ব্যাংক উডি কি একই কথা। হচ্ছে তোমার এখানে এই যে এখান থেকে উ নিয়েছে, এখান থেকে ডি নিয়েছে, উডি, তাহলে সবগুলো একই কথা। তাহলে ব্যাংক ওভারড্রাফট মানে হচ্ছে ব্যাংকে তোমার যত টাকা ছিল এর থেকে বেশি টাকা তুমি উত্তোলন করে ফেলছো। দেখো ব্যাংক জমা মানে কি, ব্যাংক জমা মানে হচ্ছে তোমার টাকা ব্যাংকের নিকট আছে, তো তোমার টাকা অন্যের নিকট থাকলে ওটা কি, এটা হচ্ছে আমার সম্পদ, এই জন্য কি ডেবিট। আচ্ছা, কিন্তু ব্যাংক ওভারড্রাফট মানে হচ্ছে তোমার যত টাকা ছিল এর থেকে বেশি তুমি উত্তোলন করে ফেলছো। তার মানে এখন তোমার টাকা তো তুমি নিয়েছো, পাশাপাশি ব্যাংকের যে টাকা ছিল ওইটাও তুমি নিয়ে অতিরিক্ত উত্তোলন করে ফেলছো। তার মানে এখন ব্যাংকের টাকা তোমার নিকট আছে, তাহলে অন্যের টাকা নিজের নিকট থাকলে এটা হচ্ছে দায়, এটা মূলত দায়। আর দায় সবসময় কি হবে, দায় সবসময় ক্রেডিট হবে। এখন মনে রাখবা এখানে সম্পদ চলতি সম্পদ, ব্যাংক জমা কি চলতি সম্পদ, আর ব্যাংক জমা যেটা কি চলতি দায়। ঠিক আছে, একটা এমসিকিউর জন্য মনে রাখতে পারো এই বিষয়গুলো। আচ্ছা, তো তারপরে চলো আমরা দেখি যে তোমার কই, মনে রাখবা যে কই কি বলতো, কই তো ডেবিট, কই ডেবিট না, কিন্তু কই ফেরত, বই ফেরত, কই বার্তা, এসবগুলো কি, এসবগুলো হচ্ছে আমার ক্রেডিট। তাহলে কই ডেবিট, কিন্তু কইয়ের সাথে অন্য কোনো কিছু, ধরো কই ফেরত, বই ফেরত, কই বার্তা, এগুলো কি, এগুলো হচ্ছে আমার ক্রেডিট। ধরো বিক্রয় কি, বিক্রয় হচ্ছে আমার ক্রেডিট, বিক্রয় কি, বিক্রয় হচ্ছে ক্রেডিট, কিন্তু বিক্রয়ের সাথে অন্য কোনো কিছু, ধরো বিক্রয় ফেরত, ধরো তোমার আন্ত ফেরত, ধরো বিক্রয় বার্তা, এগুলো কি ডেবিট। উল্টা হিসাব, ঠিক আছে, উল্টা কিরকম, ধরো তোমার কই ডেবিট, কিন্তু এর সাথে কোনো কিছু যুক্ত হলে ওইগুলা কি ক্রেডিট। বিক্রয় ক্রেডিট, কিন্তু বিক্রয়ের সাথে ফেরত বার্তা যুক্ত হলে কি ডেবিট। ঠিক আছে, তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা। তো নেক্সট আমরা দেখি যে খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম, কোনো কিছু ডেবিট হলে এর সুদ হবে ক্রেডিট। দেখো কোনো কিছু ডেবিট হলে এর সুদ কি, এর সুদ হচ্ছে ক্রেডিট। আবার কোনো কিছু ক্রেডিট হলে এর সুদ কি, এর সুদ হচ্ছে আমার ডেবিট। চলো আমরা দেখি কিরকম। ধরো আমি যদি তোমাকে বলি ব্যাংক জমা, এই যে ব্যাংক জমা, এটা কি আমার চলতি সম্পদ, তাহলে ব্যাংক জমা কি ডেবিট। তাহলে কোনো কিছু দেখো, কোনো কিছু ডেবিট হলে, কোনো কিছু ডেবিট হলে এর সুদ কি হবে, এর সুদ হবে ক্রেডিট। আমি যদি বলি ব্যাংক জমার সুদ, ব্যাংক জমার সুদ, তাহলে ব্যাংক জমা ডেবিট, তাহলে এর সুদ কি হবে, এর সুদ হবে উল্টাটা ক্রেডিট। বুঝতে পারছো, যে কোনো কিছু ডেবিট হলে এর সুদ কি হবে ক্রেডিট, ব্যাংক জমা ডেবিট, ব্যাংক জমার সুদ কি হবে, সুদ হবে অবশ্যই ক্রেডিট। তো আমি তোমাকে বললাম তুমি কোনো জায়গায় বিনিয়োগ করছো, ইনভেস্টমেন্ট করছো, বিনিয়োগ করলে তোমার সম্পদ ডেবিট হবে। তাহলে বিনিয়োগ যদি ডেবিট হয় তাহলে বিনিয়োগের সুদ হবে কি, এর উল্টাটা ক্রেডিট। ওকে, বিনিয়োগের সুদ হবে আমার, বিনিয়োগের সুদ হবে ক্রেডিট। ওকে, আচ্ছা, তার মানে কোনো কিছু ডেবিট হলে এর সুদ কি হয়, সুদ হয় ক্রেডিট। এখন চলো কোনো কিছু ক্রেডিট হলে এর সুদ হবে ডেবিট। এরকম উদাহরণ দেখি, ধরো ঋণ, ঋণ কি হচ্ছে দায়, যদি দায় হয় তাহলে তোমার ঋণ কি, ঋণ হচ্ছে আমার ক্রেডিট। ঋণ যদি ক্রেডিট হয় ঋণের সুদ, ঋণের সুদ কি উল্টাটা হবে ডেবিট। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা একটু দেখলাম যে ব্যাংক জমাতিরিক্ত, এটা কি হচ্ছে ক্রেডিট, তাহলে ব্যাংক জমাতিরিক্ত এটা হচ্ছে আমার ক্রেডিট। ব্যাংক জমাতিরিক্ত যদি ক্রেডিট হয় তাহলে ব্যাংক জমাতিরিক্তের সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ, এটা কি হবে, এটা হবে আমার ডেবিট। তার মানে কোনো কিছু ডেবিট হলে এর সুদ কি, এর সুদ হচ্ছে আমার ক্রেডিট, আর কোনো কিছু ক্রেডিট হলে এর সুদ কি, এর সুদ হচ্ছে ডেবিট। তো এই বিষয়টা একটু মাথার মধ্যে রাখতে হবে। ওকে, এবার চলো বার্তা নিয়ে আমরা দেখি। দেখো যদি শুধু বার্তা থাকে তার মানে কি, আমরা ধরে নিব বার্তা দিয়েছি মানে ডেবিট, ঠিক না। এখানে আসলে তোমার একটু ইয়া হয়েছে, এখানে মিস্টেক হয়েছে, এখানে আসলে তোমার যে এখানে হবে তোমার
এখানে হবে তোমার ডেবিট। ওকে, এখানে হবে ডেবিট, আর এখানে হবে কি আমার তোমার ক্রেডিট। ওকে, আচ্ছা, তাহলে দেখো তোমার এখানে দেখো শুধু বাট্টা, শুধু বাট্টা মানে কি, বাট্টা দিয়েছি ডেবিট, প্রদত্ত আছে মানে কি ডেবিট, বরাদ্দকৃত বাট্টা এক্ষেত্রে কি ডেবিট, ধার্যকৃত বাট্টা মানে কি বাট্টা দিয়েছি এক্ষেত্রে কি বলতো ডেবিট। তো এই সবগুলা ক্ষেত্রে দেখো, এই সবগুলা ক্ষেত্রে আমি বাট্টা দিয়েছি, আর বাট্টা দিলে কি, বাট্টা দিলে অবশ্যই ডেবিট, আমার খরচ। কিন্তু ধরো যে মঞ্জুরিকৃত বাট্টা, এক্ষেত্রে কি বাট্টা পেয়েছি, যদি আমি বাট্টা পাই তার মানে কি আমার আয়, আর আয় হলে কি হবে, আয় হলে আমার অবশ্যই ক্রেডিট হবে। ওকে, তো বাট্টা নিয়ে আশা করি কনফিউশন হবে না, যে মঞ্জুরিকৃত বাট্টা মানে বাট্টা পেয়েছি, এটা ক্রেডিট হবে। এছাড়া ধরো যে তোমার বরাদ্দকৃত বাট্টা, শুধু বাট্টা, প্রদত্ত বাট্টা, ধার্যকৃত বাট্টা, অথবা ধরো যে ধার্যকৃত চার্জ। হ্যাঁ, মূলত আসলে ধার্যকৃত কথাটা আসলে, এই যে দেখো তোমার ধার্যকৃত কথাটা আসলে আসলে ওটা কি হয়ে যায়, ওটা তোমার ডেবিট হয়ে যায়, বুঝতে পারছো, ডেবিট হয়ে যায়। এই বিষয়গুলো একটু মাথার মধ্যে রাখতে হবে। তারপর দেখো তোমার দেনাদার আসলে অনেকগুলা নাম আছে, তো আসলে সবাই কিন্তু জানো যে দেনাদার এটা কি, সবাই কিন্তু জানে যে দেনাদার মানে হচ্ছে এটা আমার সম্পদ, চলতি সম্পদ, এবং যেহেতু চলতি সম্পদ এটা কি হবে, অবশ্যই অবশ্যই এটা আমার জন্য তোমার একটা ডেবিট পাশে যাবে। কিন্তু কথা হচ্ছে দেনাদারের অনেকগুলা নাম আছে, ওই নামগুলো আসলে কেউ জানে না, যার কারণে পরীক্ষায় ওই নামগুলো আসলে অনেকে কনফিউশনে পড়ে যায়। তো এখানে তুমি নামগুলো আমি লিখে দিতে থাকো। দেনাদার যে কথা, প্রাপ্য হিসাব একই কথা, এটাও ডেবিট। দেনাদার ডেবিট, এটাও কি ডেবিট। প্রাপ্য বিল বা নোট, এটাও কি ডেবিট। আচ্ছা, পুস্তক ঋণ, এই যে দেখো এখানে সবচেয়ে মজার একটা কনফিউশন তৈরি হয় এখানে, ঠিক আছে, এই যে পুস্তক ঋণ, ঋণ দেখে দেখো, ঋণ দেখে যে ঋণ পাইছে না, ঋণ পাইয়া মানুষের ভাবে কি ঋণ যেহেতু ক্রেডিট, পুস্তক ঋণ কি হবে, পুস্তক ঋণ সবাই ভাবে যে ক্রেডিট হবে, কিন্তু আসলে না। না কেন, কারণ পুস্তক ঋণ মানে তো ঋণ না, পুস্তক ঋণ মানে হচ্ছে কি দেনাদার, তাটা কি হবে ডেবিট হবে। বিক্রয় খতিয়ানের জের, দেখো যে বিক্রয় দেখে সবাই ভাবে যে বিক্রয় যেহেতু ক্রেডিট, বিক্রয় খতিয়ানের জেরও মনে কি হবে ক্রেডিট হবে, কিন্তু আসলে না, কারণ বিক্রয় খতিয়ানের জের মানে হচ্ছে তোমার দেনাদার, এটা কি হবে অবশ্যই অবশ্যই ডেবিট হবে, ঠিক আছে। একটা হচ্ছে উত্তমর্ণ, এটা মানে কি দেনাদার, অবশ্যই ডেবিট হবে। আচ্ছা, একটা মজার বিষয় দেখো, পাওনা, এই শুধু পাওনা কথা মানে দেখো, শুধু পাওনা মানে শুধু পাওনা বলতে অনেকে ভাবে পাওনাদার, কিন্তু না, শুধু পাওনা মানে হচ্ছে দেনাদার। শুধু পাওনা মানে কি, শুধু পাওনা মানে হচ্ছে দেনাদার, ডেবিট হবে। আর দেনা, দেনা বলতে অনেকে ভাবে যে দেনাদার, কিন্তু না, শুধু দেনা মানে পাওনাদার। এখানে কিন্তু আসলে অনেক রকমের টুইস্ট আছে, বুঝতে পারছো, শুধু পাওনা মানে কি দেনাদার, পাওনাদার না, আর শুধু দেনা মানে কি পাওনাদার, দেনাদার না। তো আসলে এই টুইস্টের জায়গাগুলো কিন্তু একটু বুঝতে হবে, ঠিক আছে। তো এই ছিল আমার পাওনা, ঠিক আছে। তো এই যে সবগুলো আমরা এখানে লিখলাম, দেখো ফার্স্ট টু লাস্ট সবগুলো যে লিখলাম আমরা, দেনাদারের বিভিন্ন নাম যে লিখলাম, এই সবগুলো হচ্ছে কি দেনাদারের বিভিন্ন নাম। তো এটা কি বলতো, এটা হচ্ছে আমার ডেবিট, সবগুলা ডেবিট। ওকে, সেম ভাবে ধরো যে পাওনাদার, এই যে পাওনাদার, এই পাওনাদারটা কি হয়, পাওনাদারটা আমার ক্রেডিট হবে। এখন এই পাওনাদারের আসলে অনেকগুলো নাম আছে, যেমন দেখো কিরকম নাম আছে আমি দেখাই তোমাকে। দেখো এই যে পদেয় হিসাব, যে পদেয় বিল বা নোট, কই খতিয়ানের জের, এই দেখো তোমার কই খতিয়ানের জের, ভাবি কি যে কই যেহেতু ডেবিট, কই খতিয়ানের জের মনে ডেবিট হবে, কিন্তু আসলে না, কই খতিয়ানের জের মানে হচ্ছে কি পাওনাদার, আর এটা কি হবে অবশ্যই অবশ্যই ক্রেডিট হবে। অধবর্ণ, দেখো এখানে কি ছিল, এখানে ছিল উত্তমবর্ণ, তাহলে উত্তমবর্ণ হচ্ছে দেনাদার, ডেবিট, কিন্তু অধবর্ণ মানে কি পাওনাদার, এটা কি বলতো ক্রেডিট। তারপর দেনা, দেখো বলছিলাম না যে দেনা মানে কি, দেনা মানে হচ্ছে কি আমার মূলত পাওনাদার, সেটা ক্লিয়ার, দেনা মানে হচ্ছে কি পাওনাদার, তাই কি হবে এজন্য এটাও আমার ক্রেডিট হবে। ওকে, তো এখানে আরেকটা বিষয় আছে, দেখো কই খতিয়ানের জের মানে কি, দেখো আমি একটু বলে দিচ্ছি।
যে তোমার কই খতিয়ানের জের, ওকে, কই খতিয়ানের জের, এর মানে হচ্ছে পাওনাদার। বিক্রয় খতিয়ানের জের, এর মানে হচ্ছে দেনাদার। আর হচ্ছে কই ও বিক্রয় খতিয়ানের জের, কই ও বিক্রয় খতিয়ানের জের, এর মানে হচ্ছে মোট মুনাফা। আচ্ছা, তো এখানে তোমার যেহেতু পাওনাদার, এটা কি হবে, এটা হচ্ছে আমার ক্রেডিট হবে, যেহেতু দেনাদার এটা কি হবে, এটা তোমার ডেবিট হবে, যেহেতু মোট মুনাফা এটা কি হবে, এটা আমার ক্রেডিট হবে। ওকে, তো এই বিষয়গুলো আসলে একটু মাথার মধ্যে রাখতে হবে। এবার ধরো তোমার রেওমিলের নিয়ম কি? রেওমিলের নিয়ম হচ্ছে তুমি যখন আসলে ডেবিট ক্রেডিট দুই পাশে টাকার অঙ্কটা বসাইবা, তো বসানোর পরে অবশ্যই ডেবিট ক্রেডিট সমান হইতে হবে। অবশ্যই কি ডেবিট ক্রেডিটটা সমান হইতে হবে। কিন্তু ধরো বাই চান্স ডেবিট ক্রেডিট সমান হয় নাই, আচ্ছা, তো যদি সমান না হই তখন তুমি খেয়াল করবা যে আসলে যে টাকার অঙ্কটা কোন দিকে কম, টাকার অঙ্কটা কি ডেবিট দিকে কম নাকি ক্রেডিট দিকে কম। ঠিক আছে, তুমি খেয়াল করবে কি টাকার অঙ্কটা কোন দিকে কম। যদি দেখো যে টাকার অঙ্কটা আসলে ক্রেডিট দিকে কম, ক্রেডিট দিকে টাকার অঙ্কটা কম, তখন তুমি দেখবা যে প্রশ্নের মধ্যে আসলে মূলধন হিসাবটা আছে কিনা। খেয়াল করো, তুমি ডেবিট ক্রেডিটে টাকার অঙ্ক বসানোর পরে একটু খেয়াল করবে যে কোন দিকে টাকার অঙ্কটা কম হচ্ছে। যদি দুই পাশ না মিলে যে কোন দিকে টাকার অঙ্কটা কম হচ্ছে, যদি দেখো যে টাকার অঙ্কটা ক্রেডিট দিকে কম এবং প্রশ্নের মধ্যে মূলধন হিসাব নাই, তাহলে টাকার অঙ্কটা ক্রেডিট দিকে কম এবং কি মূলধন হিসাবটা নাই, তখন তুমি মূলধন হিসাবটা লিখবা। তুমি কি নিজে থেকে লিখবে যে মূলধন হিসাব, তারপর যত টাকা কম ওটা কি বসায় দিবা। ঠিক আছে, তুমি নিজে থেকে লাগবে কি মূলধন হিসাব, তারপর যত টাকা কম কি ওইটা বসাই দিবা। কারণ কোনো প্রতিষ্ঠান তো আসলে মূলধন ছাড়া হইতে পারে না। ঠিক আছে, তাহলে হয়তো বা ওরা বলে মূলধনটা লিখে নাই, তাই তুমি কি ক্রেডিট দিকে যদি কম হয় তুমি কি মূলধন হিসাবটা লিখে দিবা, যদি প্রশ্নের মধ্যে মূলধন হিসাবটা না থাকে। আর থাকলে তো ভালো, আর যদি থাকে, ধরো প্রশ্নের মধ্যে মূলধন হিসাব আছে তারপরও কমতি হচ্ছে, তারপর কি হচ্ছে কমতি হচ্ছে, তখন কি তুমি লিখবা অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব লিখে যেই পাশে টাকা কম ওই পাশে বসাই দেবা। ইংলিশে সাসপেন্স অ্যাকাউন্ট, সাসপেন্স অ্যাকাউন্ট। ওকে, আচ্ছা, ধরো তোমার ডেবিট দিকে টাকার অঙ্ক কম, তাহলে কি তুমি অনিশ্চিত হিসাব বসাই দিবা। ঠিক আছে, ধরো ক্রেডিট পাশে টাকার অঙ্ক কম কিন্তু মূলধন হিসাব নাই, তাহলে মূলধন হিসাবে বসাই দিবা। ধরো ক্রেডিট পাশে টাকার অঙ্ক কম কিন্তু মূলধন হিসাব আছে, তাহলে আবার অনিশ্চিত হিসাবে বসাই দিবা। বিষয়টা ক্লিয়ার? তো এই ছিল তোমার আমাদের রেওমিলের পার্ট 1-এ। আমরা আসলে রেওমিলের বেসিক বা মানে আমাদের থিওরিটিক্যাল যে পার্টটা ছিল, আসলে ওই থিওরিটিক্যাল পার্টটা আমরা আসলে A to Z কভার করার চেষ্টা করেছি। তো আমাদের রেওমিলের পর্ব 2 খুব শীঘ্রই আসবে এবং সেখানে আমরা রেওমিলের ম্যাথগুলো সরাসরি কিভাবে সলভ করা লাগে তোমাদেরকে একদম হাতে কলমে আমরা দেখাবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো, রিথিংকের সাথে থাকো। দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম।